ফিলিং স্টেশনে কাটছে না জ্বালানি সংকট। পাম্পে সীমাহীন অপেক্ষায় গ্রাহকের ভোগান্তি। 1.5 দিনের তেল বিক্রি হচ্ছে 2 ঘন্টায়। আতঙ্কে বাড়তি না কেনার পরামর্শ মন্ত্রীর। সরকার বলতেছে তাহলে কোনো সমস্যা নাই, তাহলে পেট্রোল পাম্পে কেন তাহলে সমস্যা? তেলের দাম বাড়ানোর জন্য স্টক করে রাখতেছে। 1.5 ঘন্টা দাঁড়ানোর পর আমি তেল পাইনি, পরে ওখান থেকে চলে গেছি। মানুষের যে প্যানিক বাইংটা শুরু হয়েছে, লাইন দেখা যায়। আমরা মানুষের কাছে অ্যাপিল করছি যে আপনারা যা প্রয়োজন তাই ক্রয় করেন, তার বেশি ক্রয় করেন না। 12 কেজি এলপিজিতে 1 লাফে বাড়ল প্রায় 400 টাকা। বাজারে আরও বেশি দরে বিক্রির অভিযোগ ক্রেতার। তদারকিতে সীমাবদ্ধতার কথা স্বীকার বিইআরসির। দুর্বিষহ জীবনযাপন করতে হবে, তাইলে তো সব জিনিসের দাম বাড়বে। আমাদের চলাফেরা বা আমাদের জীবনযাপন করাটা কঠিন হয়ে দাঁড়াবে। এখানে ভর্তুকি দিয়ে জনগণের জন্য কিছু করা উচিত। আমার মনে হচ্ছে না এই রেঞ্জে বিক্রি করা সম্ভব। বটলাররা বেশি নেয় কিনা এটা আমরা পরীক্ষা করে দেখব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হামের প্রাদুর্ভাবে বাড়ছে উদ্বেগ। একদিনে আরও 4 শিশুর মৃত্যু, আক্রান্ত প্রায় 700। জ্বর শ্বাসকষ্টে ভুগছে রোগী। সিপ্যাপ ব্যবহারে পরিস্থিতির উন্নতির আশা মন্ত্রী। হিন্দুদের ওপর নির্যাতনের বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস প্রধানমন্ত্রীর। ভূমিকম্প সচেতনতায় শিক্ষক শিক্ষার্থীদের প্রশিক্ষণের চিন্তা সরকারের। গণভোটের রায় বাস্তবায়নের দাবি নিয়ে রাজপথে নামছে 11 দলীয় ঐক্য। শনিবার বিকেলে বায়তুল মুকাররমের উত্তর গেইটে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা। শেখ হাসিনার পক্ষে ল ফার্মের চিঠি পায়নি প্রসিকিউশন। দণ্ডিত পলাতক আসামির আইনজীবী নিয়োগের সুযোগ নেই। আত্মসমর্পণ ছাড়া পথ দেখছেন না চিফ প্রসিকিউটর। এবং ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের। সামরিক সক্ষমতা হারিয়েছে ইরান। দাবি ট্রাম্পের, শিগগিরই যুদ্ধ শেষ করার ইঙ্গিত। সরবরাহ থাকলেও কাটছে না জ্বালানি তেলের সংকট। পাম্পে পাম্পে যানবাহনের দীর্ঘ অপেক্ষার চিত্র পাল্টায়নি। চাহিদা মতো তেল না পেয়ে গ্রাহকদের অভিযোগ, দাম বাড়ানোর কৌশল হিসেবে অনেক পাম্প বন্ধ রাখা হচ্ছে। যদিও পাম্প কর্তৃপক্ষের দাবি সরবরাহ পাওয়া সাপেক্ষে বিক্রি করছেন তারা। এদিকে জ্বালানি বিভাগ বলছে, বাড়তি মজুদ বন্ধ হলেই কেটে যাবে সংকট। ফুয়েল কার্ডের জন্য দ্রুতই চালু হবে অ্যাপ। দীর্ঘ অপেক্ষার পর রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে মিলছে সীমিত পরিমাণ ডিজেল, পেট্রোল, অকটেন। অসহনীয় এই ভোগান্তির শেষ কোথায়, এমন প্রশ্ন জনে জনে। গতকালকে আমি ইসিবির পাম্পে দাঁড়াইছিলাম, এই প্রায় দেড় ঘন্টা দাঁড়ানোর পর আমি তেল পাইনি। 3-4 ঘন্টা লাইনে থাকতে থাকতে তেল দেয় 10 লিটার তেলে কি হয় বলেন? গ্রাহক পর্যায়ে জ্বালানি তেলের চাহিদা যখন তুঙ্গে, তখন আবার বন্ধ রাখা হচ্ছে অনেক পাম্প। চালকরা বলছেন, দাম বাড়ানোর অপকৌশল হিসেবেই এমন কৌশল নিচ্ছেন পাম্প মালিকরা। তেলের দাম বাড়ানোর জন্য স্টক করে রাখতেছে। আপনি যদি দামটা বাড়ায় তাহলে আমি মনে করি সিন্ডিকেটটা জিতে গেছে, আর যদি দামটা কমায় তাহলে সিন্ডিকেটটা হেরে গেছে। এরই মধ্যে 3 মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে অভিযানে 3,72,388 লিটার জ্বালানি তেলের অবৈধ মজুদ জব্দের ঘটনাও ঘটেছে। এমন বাস্তবতায় সরকার বলছে, অতিরিক্ত মজুদ প্রবণতা থেকে বের না হলে কাটবে না জ্বালানি সংকট। সব মিলে 3,72,388 লিটার জ্বালানি পণ্য উদ্ধার করা হয়েছে। পর্যাপ্ত মজুদ আছে, ফলে কোনো সংকট নাই। বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার তাগিদ দেওয়া হয়। মানুষের মধ্যে প্যানিক বাইংটা এখনো বন্ধ হয়নি, যে কারণে পেট্রোল পাম্পগুলো সাপ্লাই চেইনটাতে ইন্টারাপশন হচ্ছে মাঝে মাঝে। সপ্তাহখানেকের মধ্যে ফুয়েল কার্ড দিতে অ্যাপ চালু করা হবে বলেও জানানো হয় জ্বালানি বিভাগের সংবাদ সম্মেলনে। হোপফুলি আমরা সপ্তাহখানেকের মধ্যে হয়তো কোথাও একটা পাইলট প্রজেক্ট হিসেবে আমরা চালু করব ইনশাআল্লাহ। জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দোকানপাট, শপিং মল খোলা রাখার সময়সীমা বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে শনিবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 1.5 দিনের জ্বালানি তেল 2 ঘন্টায় বিক্রি হয়ে যাচ্ছে উল্লেখ করে আতঙ্কিত হয়ে অতিরিক্ত না কেনার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বিকেলের সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী বলেন, তেল সরবরাহ হলেও সংকট বাড়িয়ে তুলছে বাড়তি বিক্রির এবং কেনার প্রবণতা। এদিন তেল ছাড়াও গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী। সেই জন্য
সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনের আলোচনার শুরুতে প্রশ্নোত্তর পর্বের বড় অংশই ছিল জ্বালানি সংকট নিয়ে। কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ জ্বালানি তেলের সমস্যা নিয়ে প্রশ্ন তোলেন। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের পদক্ষেপ জানতে চান আরও কয়েকজন সংসদ সদস্য। গ্র্যাজুয়ালি যে পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেই জায়গাতে উনি কবে নাগাদ এই সমস্যাগুলোর যথাযথভাবে উনি সমাধান দিবে? জবাবে মন্ত্রী জানান, নিয়মিত ফিলিং স্টেশনগুলোতে তেলের সরবরাহ করা হচ্ছে, বিভিন্ন দেশ থেকে আমদানিও করা হচ্ছে। তবে আতঙ্কে প্রয়োজনের অতিরিক্ত তেল কিনছেন অনেকে। প্রতিটি পাম্পে যে পরিমাণ তেল প্রতিদিন দেওয়ার কথা, সেই পরিমাণ তেল আমাদের পাম্পগুলোতে সাপ্লাই করা হচ্ছে। যে পেট্রোল পাম্পে যে পরিমাণ তেল দিতাম 1 দিন 1.5 দিন লাগতো বিক্রি করতে, এখন 2 ঘন্টায় শেষ হয়ে যায়। মানুষের যে প্যানিক বাইংটা শুরু হয়েছে, লাইন দেখা যায়। আমরা মানুষের কাছে অ্যাপিল করছি, যা প্রয়োজন তাই ক্রয় করেন, তার বেশি ক্রয় করেন না। এক প্রশ্নের উত্তরে নতুন করে বাসাবাড়িতে গ্যাস সংযোগ না দেওয়ার সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী। সিলিন্ডার গ্যাসের অতিরিক্ত দাম প্রসঙ্গে মন্ত্রীর জবাব, সরকারি খাত থেকে সিলিন্ডার বিক্রির উদ্যোগ নেওয়া হবে। আবাসিক, বাণিজ্যিক, সিএনজি শ্রেণীতে নতুন গ্যাস সংযোগ প্রদানের কোনো বিষয়টি বর্তমানে স্থগিত রয়েছে। সরকার থেকে যেন আমরা এই সিলিন্ডার করতে পারি, সেই জন্য পরিকল্পনা করছি। আশা করি অতি দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সরকারের পক্ষ থেকেও আপনার এই সিলিন্ডার বিক্রি করা হবে। এদিকে সংসদে এক প্রশ্নের উত্তরে ভোলা থেকে গ্যাস খুলনা পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। গ্যাস লাইন স্থাপন করার সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সহকর্মী। সরাসরি যাচ্ছি আব্দুল্লাহ শাফির কাছে। শাফি, আপনাকে স্বাগত জানাচ্ছি। শাফি, এর আগেও আমরা বেশ কদিনই এই তেলের যে সংকট সেটা নিয়ে আলোচনা করছিলাম। সেখানে আপনি এর আগেও অনেক তথ্য আমাদেরকে দিয়েছিলেন যে ফিলিং স্টেশনের চিত্র এখনও পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি আজকে সংসদে মন্ত্রীও অনুরোধ জানিয়েছেন যেন প্রয়োজনের বাড়তি কেউ তেল না কেনেন, সেক্ষেত্রে একটা কৃত্রিম সংকটও তৈরি হতে পারে। তো এ নিয়ে কি তথ্য আছে একটু জানতে চাই আপনার কাছে। দেখুন, এতদিন ধরে যে সংকটটা আসলে চলছে, এখন পর্যন্ত কিন্তু সংকটের পরিস্থিতি একই রকম। সংসদে এতদিন ধরে কিংবা সংসদের বাইরে মন্ত্রীরা, সরকারি কর্মকর্তা, কর্মচারীরা যেসব বক্তব্য দিয়েছেন, এখন পর্যন্ত কিন্তু তারা একই জায়গায় স্ট্রংলি তাদেরকে ডিফেন্ড করছেন যে দেশে জ্বালানির কোনো সংকট নাই। কিন্তু আমরা যদি একটু দেখি যে হচ্ছে এই যে জ্বালানির সংকট আমাদের প্রতিদিনের ব্যবহারে আসলে কী পরিমাণ জ্বালানি লাগে, সরকারি যে তথ্য অনুযায়ী, সেই তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে প্রতিদিন প্রায় 14,000 মেট্রিক টনের মতো জ্বালানি আমাদের দরকার। আমরা একটু দেখে আসি যে ফিলিং স্টেশনে যে চিত্রগুলো ছিল, আপনি দেখতেই পাচ্ছেন যে পাম্পে দীর্ঘ সারি ছিল, তারপর চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ, প্রায় 4 লাখ লিটার মজুদ তেল উদ্ধার, ফুয়েল কার্ড চালু করছে সরকার। এই তিনটা বিষয় যদি আমি মনোযোগ দিই যে 14,000 লিটার দৈনিক প্রয়োজন। এখন যদি আপনি দেখেন যে বর্তমান হিসাবে দেশের যদি অক্টেনের কথা বলি, তাহলে অক্টেন আছে 1,28,939 মেট্রিক টন, সেটা চলতে পারে 10 থেকে 11 দিন। অক্টেনের যে পরিমাণ আছে সেটি চলবে প্রায় 7 থেকে 8 দিন, এবং পেট্রোলের যে মজুদ আছে সেটি চলতে পারে 8 থেকে 9 দিন। তাহলে ভবিষ্যৎটা কি আসলে যদি এই কয়দিনেই চলে? কিন্তু ভবিষ্যৎ বলতে সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে পাইপলাইনে আরও অনেকগুলো জাহাজ বাংলাদেশে আসবে, এবং কাজাকস্তান, ভারত এবং ইন্দোনেশিয়া থেকে তেল আমদানির কথা বলা হচ্ছে, এবং বেশ বড় সংখ্যক, কাজাকস্তান থেকে 1 লাখ মেট্রিক টন তেল আমদানির কথা বলা হচ্ছে। এটা এপ্রিলের মধ্যেই হয়ে যাবে। এর বাইরে হচ্ছে প্রায় 3টা লোডেড কার্গো রয়েছে আপনার হরমুজ প্রণালীর ওপারে। যখন এটা আসবে, এটা হয়তো এপ্রিলের মাঝামাঝিতে চলে আসতে পারে। আপনি দেখেন এই যে সরকার এবং সরকারের বক্তব্য এবং যে সমস্ত তথ্য তারা দিচ্ছে, এই সব কিছু আমরা ধরে নিলাম, ঠিক আছে। কিন্তু পাম্পের আমরা যে পরিস্থিতিটা দেখি, এইটাও কিন্তু একবার সত্য, বাস্তব রূঢ় সত্য এটা। তাহলে এই দুইটার মধ্যে তফাৎটা কি, মানে ঝামেলাটা কোথায় আমাদের? আমরা কি সরকার যে সমস্ত বক্তব্য, জনগণ কি সরকার যে সমস্ত বক্তব্য দিচ্ছে সেই বক্তব্যগুলোতে আস্থা পাচ্ছে না? আপনি দেখেন যে হচ্ছে এই যে সংসদে আজকে যে আলোচনাটা হলো, মন্ত্রী কিন্তু বারবার বলছেন যে হচ্ছে জ্বালানি তেলের কোনো ধরনের সংকট কিন্তু আমাদের নাই, এবং তিনি একটা অভিযোগও করেছেন। সেই অভিযোগটা হচ্ছে যে 1.5 দিন যেই তেলটা যাইতো সেটা একদিনে 2-2.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে, প্যানিক বাইং হচ্ছে। কিন্তু এখানে বলছে যে পাম্পে তেল সরবরাহ ঠিক আছে, ঠিক থাকে কিভাবে, একটু সেটাও যদি একটু বলতেন। না,
পাম্পে সরবরাহ, পাম্প মালিকরা কিন্তু বলছেন যে সরবরাহ ঠিক তারা যা পাচ্ছেন তা দিচ্ছেন, কিন্তু সরকারের যে বক্তব্য সেটা যেই অনুযায়ী প্রতিদিন যা নেওয়া দরকার সাধারণ মানুষ তার চেয়ে বেশি নিচ্ছে, প্যানিক বাইং হয়ে। এখন সরকারের বক্তব্য হচ্ছে যে আপনারা কেউ প্যানিক হবেন না। এই কথায় মানুষ কেন আস্থা রাখতে পারছে না? আপনি দেখেন আজকের একটা তথ্য হচ্ছে যে জ্বালানির যে সচিব, যুগ্ম সচিব, তিনি বলেছেন যে 4 লাখ লিটার তেল, মজুদ তেল উৎপাদন হচ্ছে। এবং কিছুক্ষণ আগেও দেখলাম আমাদের সময়ের স্কলে যে হচ্ছে 37,000 লিটার মজুদ তেল চট্টগ্রাম থেকে আটক করা হয়েছে। এখন দেখেন এই যে এইগুলো হচ্ছে, মজুদ তেল আটক হচ্ছে, সরকার আশ্বস্ত করার চেষ্টা করছে যে আপনারা প্যানিক হবেন না, কিন্তু এরপর জনগণ কেন আস্থা রাখতে পারছে না? এটা কি এই কারণে হতে পারে যে হচ্ছে এই যে মজুদ তেল যারা আটক করছে এর পাশাপাশি যে শাস্তিগুলো দেওয়া দরকার মজুদ আইনে, সেই শাস্তি সরকার ঠিকঠাকভাবে দিচ্ছে না, যার ফলে মানুষ কিন্তু আস্থা রাখতে পারছে না সরকারের কথায় যে সব কিছুই ঠিক আছে কিন্তু আমরা আপনার কথা আস্থা রাখতে পারছি না, সেই কারণে হচ্ছে আমরা পাম্পের লাইনে এসে দীর্ঘ সারি দিচ্ছি। এবং সেই জায়গায় কিন্তু সরকারের বিভিন্ন উদ্যোগ নিচ্ছে, উদ্যোগের কিন্তু কোনো কমতি নেই যে ফুয়েল কার্ড দেবে সরকার, এটা আজকে বলছেন যে সপ্তাহখানেকের মধ্যে হয়ে যাবে। কিন্তু সরকারের কথায় যদি মানুষ আস্থা রাখতে না পারে, অনাস্থা যদি চলে আসে সরকারের বক্তব্যে, তাহলে এগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে? আচ্ছা, সেটা একটি বড় প্রশ্ন আসলে। এলপিজির নতুন দাম কার্যকর করা হয়েছে, সেটিও আমরা জেনেছি। এলপিজির আসলে আজকে একটি দাম কার্যকর নিয়ে একটি প্রতিবেদন আছে আমাদের, এটা আসলে চলুন দেখে আসি। সরকারি হিসেবেই আমদানি পর্যায়ে কোনো সংকট নেই এলপিজির, তবুও বাড়তি দামে বিক্রি হচ্ছিল বাজারে। এবার যুদ্ধের অজুহাতে পারদ চড়ল আরও এক ধাপ, এক লাফে নজিরবিহীনভাবে দাম বাড়ল প্রায় 400 টাকা। সবশেষ ঘোষণা অনুযায়ী 12 কেজি সিলিন্ডার বিক্রি হতো 1341 টাকা করে। এপ্রিলে ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় নিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। চেয়ারম্যান ঘোষণা করেন পণ্যটির নতুন মূল্য। কোম্পানি বিক্রি করবে 1633 টাকায়, পাইকারি বিক্রি হবে 1683 টাকায় এবং খুচরা বিক্রয় মূল্য হবে 1728 টাকা। বাজারে এলপিজির মূল্য নিয়ন্ত্রণে বরাবরই ব্যর্থতার নজির গড়েছে বিইআরসি। সরকার নির্ধারিত মূল্যে কখনোই বাজারে মেলে না জ্বালানি পণ্যটি। সাংবিধানিক সংস্থাটির প্রধান দায় সারছেন তাদের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে। যারা উৎপাদক তাদের বিরুদ্ধে কিন্তু এর আগে অভিযোগ ছিল না। ফেব্রুয়ারি মাসে তখন ডিস্ট্রিবিউটররা এই অভিযোগটা করলো যে যারা বটলার তারা দাম বেশি নেয়, এটা আমরা পরীক্ষা করে দেখব। গেল মার্চেও দেশে বাজারে অপরিবর্তিত ছিল এলপি গ্যাসের দাম। হঠাৎ এমন মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতা বিক্রেতারা। তাদের আশঙ্কা বাজারে এবার নতুন দুর্ভোগ হতে চলেছে গ্যাসের সিলিন্ডার। আমার মনে হচ্ছে না এই রেঞ্জে বিক্রি করা সম্ভব। অবশ্যই তারা আপনার 2200 টাকা যেভাবে পারে আপনার বিক্রি করবে। আগের যে রেট ছিল ওই রেটই তো মানুষের সাধ্যের বাইরে হয়ে যায়। এখন যদি আরো 400 বাড়ে তাহলে তো মানুষ আরো বিপদে পড়ে যাবে। সরকারের নির্ধারিত রেট হচ্ছে 1728 টাকা, আর কোম্পানির রেট হচ্ছে এর থেকেও বেশি। এছাড়া এপ্রিলে ভোক্তা পর্যায়ে 17 টাকা 94 পয়সা বাড়িয়ে অটো গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে লিটার প্রতি 79 টাকা 77 পয়সা। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। শাফি, আমরা প্রতিবেদনটি দেখলাম যে 12 কেজির এলপিজির মূল্য বাড়িয়ে 387 টাকা বাড়ানো হয়েছে এবং সেটা অনেক। দেখুন, এটা শুধু অনেক না, বাংলাদেশে একটা নজিরবিহীন ঘটনা বলতে পারেন যে এলপিজির দাম বৃদ্ধির ক্ষেত্রে এর আগে কখনো এক লাফে এত বেশি কখনোই বাড়ে নাই। হয়তো বেড়েছে, সরকার আলোচনা হতো যে কত বাড়তে পারে, এরপরে 50 টাকা, 100 টাকা, 150 টাকা বেড়েছে, কিন্তু এক লাফে হঠাৎ করে এত বেশি। দেখুন, এই জায়গায় কিন্তু সরকার আজকে যে ব্রিফিংটা করলো, যে এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, তিনি কিন্তু বলেছেন যে আমাদের যে চাহিদা সেটি হলো 1,20,000 থেকে 30,000 মেট্রিক টন, কিন্তু আমাদের যে চলতি সময় কিন্তু আছে 1.5 লক্ষ মেট্রিক টনের মতো আছে, মজুত আছে। মানে সরবরাহ কিন্তু স্বাভাবিক, কিন্তু এরপরও কেন এই সংকটটা? তাহলে এটা কি কৃত্রিম সংকট? মানে ব্যবসায়ীদেরকে সুবিধা দেওয়ার জন্য? দেখেন এখানে স্পষ্ট করে যে 12,000 এলপি গ্যাসে বাড়ল 387 টাকা। ভোক্তা ডিলারদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া, মনিটরিং বিআরইসির ব্যর্থতা। প্রত্যেকটা বিষয় কিন্তু খুব স্পষ্ট, সরকারের বক্তব্য এবং সাধারণ ভোক্তাদের যে পরিস্থিতি। এইখানেও দেখেন যে হুট করে আলোচনা হচ্ছিল যে এখন কিন্তু সরকার আজকে সন্ধ্যা থেকে কার্যকর করার কথা বললো, কিন্তু গত কয়েকদিন ধরেই কিন্তু বাজারে 1341 টাকার গ্যাস কিন্তু বিক্রি হচ্ছিল। শাফি, আপনি তো বিআরসির ব্রিফিংয়ে ছিলেন। বিভিন্ন সময় আমরা দেখেছি যে আজকে প্রথম হয়তো রেকর্ড সংখ্যক দাম বেড়েছে, এর আগেও বিভিন্নভাবে দাম বেড়েছে। তো বিআরসির বক্তব্যটা কি আসলে? তারা এই যে মনিটরিংয়ে বিআরসির ব্যর্থতার কথা বলা হচ্ছে,
সেটা বিআরসি কিভাবে স্বীকার করলো? বা বিআরসি বলছে যে হচ্ছে আপনারা আসলে এটা নিয়ন্ত্রণ করতে কেন পারছেন না? ব্যবসায়ীরা যে হচ্ছে দাম বাড়াচ্ছে, আপনারা যেই দামে দিচ্ছেন সেই দামে ব্যবসায়ীরা কেন জনগণের কাছে বিক্রি করছে না, তারা কেন সেই দামে পাচ্ছে না? তাহলে এই ব্যাপারে আপনারা কেন কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছেন না? তো তারা বলছে যে আসলে আপনারা চাইলে এটা দেখতে পারেন যে সৌদির যেই দাম আছে, যেই জায়গা থেকে আসে, সেখান থেকে এই পর্যন্ত আসছে কী পরিমাণ পয়সা খরচ হয় সেটা আপনারা দেখতে পারেন। তবে যে সমস্ত অভিযোগ আছে সেই অভিযোগগুলো আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ নেই, এবং অনেক ক্ষেত্রে তারা বলে যে হচ্ছে আমরা তো আসলে শুধুমাত্র রেগুলেটর করি এবং কোনো নির্দেশনা দেই, দাম বাড়লো কি কমলো সেই নির্দেশনা। এটা যে কার্যকর করবে নির্বাহী বিভাগ, বাস্তবায়ন করবে আইনশৃঙ্খলা বাহিনী, তাদেরকে পরিচালনা করার সুযোগ কিন্তু তাদের নেই, এই সীমাবদ্ধতাও কিন্তু তাদের আছে। এই বিষয়গুলো কিন্তু তারা খুব স্পষ্ট করে বলেছেন। দেখেন প্রত্যেকটা জায়গায় যে হচ্ছে সরকারের বক্তব্য, সমস্ত বক্তব্যই ঠিক আছে, কিন্তু আবার সাধারণ মানুষের যে যন্ত্রণা, সীমাহীন দুর্ভোগ, এইটাও কিন্তু ঠিক আছে। মাঝখানের যে একটা সংকট, যে মাঝখানে, এইটা কিন্তু শুধুমাত্র মনিটরিং, যেটা নির্বাহী বিভাগের কাজ আসলে। শাফি, আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী আব্দুল্লাহ শাফির কাছে শুনছিলাম জ্বালানি তেল এবং এলপিজির মূল্য বৃদ্ধির খবরাখবর। এবার অন্য প্রসঙ্গ। উদ্বেগ বাড়াচ্ছে হামের প্রাদুর্ভাব। জ্বর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে রোগীর চাপ। 24 ঘন্টায় হামে আক্রান্তের সংখ্যা 685, আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও 4 শিশুর। এদিকে সিপ্যাপ ব্যবহারে নিউমোনিয়ার শ্বাসকষ্টের চিকিৎসায় ভেন্টিলেটরের প্রয়োজন কমবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। দ্রুত গতিতে সারা দেশে ছড়িয়ে পড়েছে হাম। আক্রান্ত রোগীর শারীরিক অবস্থা আরও খারাপ করছে নিউমোনিয়া, যার কারণে শিশুদের প্রয়োজন হচ্ছে ভেন্টিলেশন। এবার শ্বাসকষ্টের চিকিৎসায় প্রাথমিক ভেন্টিলেশন সিস্টেম বাবল সিপ্যাপের উদ্ভাবন করল আইসিডিডিআরবি। বৃহস্পতিবার এর ব্যবহারের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, হাম দেশে বজ্রপাতের মতো ছড়ালেও অল্প সময়ের মধ্যেই সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। মিজেলস এমন হঠাৎ করে বজ্রপাতের মতন এসে পড়েছে আমাদের উপর, যেটার কোনো রকম প্রস্তুতি আমাদের কাছে ছিল না। তার মধ্যে আমাদের একটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে আমাদের অনেকগুলি সন্তান অকালে ঝরে গেছে। এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, গত বছরগুলোতে হামের টিকাদান কর্মসূচি ন্যূনতম 95% সফল করতে না পারায় এবার আক্রান্ত বেড়েছে। 20-21 সনে হামের টিকা দেওয়া হয়েছিল 1 মাস। যদি টিকাটা কন্টিনিউ করতো মিজেলসের, তাইলে কিন্তু এটা হতো না। ওই 4 বছরের গ্যাপটার কারণে হয়েছে, প্লাস কোভিডকালীন সময়ে এই টিকাটার প্রচলন ছিল না, দিতে পারতো না, দেয় নাই। এই দুইটা কারণে নাম্বার অফ দ্য পিপল আনভ্যাকসিনেটেড বাইরে গেছে, যে কারণে মিজেলসের আক্রমণ। এটা তো আমরা দায়ী না, বিগত সরকার। রাজধানীর শিশু হাসপাতালে গত 24 ঘন্টায় 17 শিশু হাম নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসা নিচ্ছে 58 জন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বিগত সময়ে হিন্দুদের উপর নির্যাতনের বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এই কথা বলেন তিনি। এদিকে ভূমিকম্প সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। গত বছর নভেম্বরে নরসিংদীতে 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী সহ সারা দেশ। এছাড়া সাম্প্রতিক সময়ে সিলেট, চট্টগ্রাম ও ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়, যা বড় কোনো দুর্যোগের পূর্বাভাস বলেই মনে করেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে সকালে সচিবালয়ে ভূমিকম্প ঝুঁকি ব্যবস্থাপনা ও সরকারের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় এখনই প্রস্তুতির নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জানান, ঢাকার 2 সিটিতে 445টি আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে। শিক্ষক শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে প্রশিক্ষণেরও চিন্তা করছে সরকার। ভূমিকম্প চলাকালীন বা ভূমিকম্প উদ্ধার কাজে কি কি ইকুইপমেন্ট রয়েছে তার একটা তালিকা উনি তৈরি করতে বলেছেন। এদিন দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। দেশের সনাতন সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলে বৈঠক শেষে জানান পরিষদের সাধারণ সম্পাদক। সংখ্যালঘু পৃথক মন্ত্রণালয়, সংখ্যালঘু কমিশন, দুর্গাপূজার ছুটি 3 দিন কমপক্ষে করা এবং ধ্বংসযজ্ঞ হয়েছে
সেগুলোর বিচার চেয়েছি আমরা। এর আগে সকাল 9:30টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে প্রবেশ করেন এবং শুরুতেই দেশের শিক্ষা ব্যবস্থা ও প্রবাসী কল্যাণ বিষয়ে বৈঠক করেন তার শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিনের সঙ্গে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। গণতান্ত্রিক ব্যবস্থা যেন বিনষ্ট না হয় সেদিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। সংসদ সহ বিভিন্ন জায়গায় নিজেদের মত চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র যাতে শক্ত ভিত্তির উপর দাঁড়াতে পারে সে লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নিজেদের ঐক্য থাকলে আধিপত্যবাদী শক্তি গ্রাস করতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। সেই কথার উপরে এত বড় একটা অনুষ্ঠান, কিন্তু তাদের ভাগ্যে সে সুযোগটা হয়নি। প্রায় এত রক্ত, এত মাসুম বাচ্চাদের জীবনের মধ্যে দিয়ে আমাদের পাওয়া যে গণতান্ত্রিক পদ্ধতি, এই পদ্ধতি যেন কোনোভাবেই বিনষ্ট না। সুশাসন নিশ্চিত করতে হলে আপনার নিরপেক্ষ প্রশাসন আপনার অবশ্যই থাকতে হবে। দেশ একটা বিশৃঙ্খল অবস্থায় পড়বে, তখনই তো আন্তর্জাতিক শক্তিসমূহ, ঔপনিবেশিক শক্তিসমূহ তার ইন্টারফেয়ার করার সুযোগ থাকবে। ন্যাশনাল ইন্টারেস্টে আমরা সবাই এক, সেই জায়গাটা নিশ্চিত করতে পারলে আপনি দেখবেন যে কোনো আধিপত্যবাদী শক্তি আমাদেরকে গ্রাস করতে পারবে না। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদ সচিবালয়ে চলছে মন্ত্রী পরিষদের বৈঠক। এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন রিপোর্টার আহমেদ সালেহিন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহিন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কি তথ্য আছে আপনার কাছে? জাতীয় সংসদের অধিবেশন আজকে রাত 8:15 নাগাদ শেষ হওয়ার পরে তার আধা ঘন্টা পরে অর্থাৎ রাত্রে 8:50 নাগাদ এই জাতীয় সংসদের সচিবালয়ের যে মন্ত্রী সভাকক্ষ রয়েছে সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে সেখানে বেশ কিছু বিষয়ে আলোচনা হচ্ছে এবং সেখানে কিছু সিদ্ধান্ত আসার কথা রয়েছে এবং আমরা অপেক্ষায় রয়েছি সেই সিদ্ধান্তের পরে এখানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি তিনি এখানে সাংবাদিকদের ব্রিফ করবেন এবং তার অপেক্ষায় কিন্তু গণমাধ্যম কর্মীরা আমরা রয়েছি। যদিও জানতে পেরেছি যে কয়েকটি বিষয়ে আলোচনা হচ্ছে, এর মধ্যে মূল বিষয়টি হচ্ছে জ্বালানি সংকট এবং জ্বালানি পরিস্থিতি যেটি তৈরি হয়েছে মধ্যপ্রাচ্য, যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যেই যুদ্ধের পরিস্থিতি এবং যুদ্ধ পরিস্থিতির পরবর্তীতে যেই সংকট তৈরি হয়েছে সেই সংকট মোকাবেলায় আসলে বাংলাদেশেও তো এর প্রভাব পড়েছে। তার প্রভাবে সরকার কী ধরনের পদক্ষেপ নিতে পারেন, জ্বালানি তেলের আমদানির বিষয়গুলি রয়েছে এবং যেখানে দেশে যেগুলি মজুদ রয়েছে সেই মজুদগুলো সঙ্গে একসঙ্গে তাল মিলিয়ে কীভাবে সেই সাধারণ গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া যায় এবং সেসব বিষয়ে দাম যেসব রয়েছে তা তো রয়েছে, একই সঙ্গে বিদ্যুৎ ঘাটতির বিষয়গুলি রয়েছে, বিদ্যুতের অপচয় রোধ এবং একই সঙ্গে জ্বালানির অপচয় রোধ ঠেকাতে বিভিন্ন ধরনের পদক্ষেপের বিষয়ে কথা হচ্ছে। যেখানে হতে পারে আলোচনায়, যেখানে রয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানে 6 দিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার যে বিষয়, সেখানে 3 দিন অনলাইনে এবং 3 দিন সশরীরে ক্লাস করার যে বিষয় একটি শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষামন্ত্রী যেই প্রস্তাব দিয়েছিলেন সেসব বিষয়ে কিন্তু এখানে আলোচনা হতে পারে। একই সঙ্গে পানির বিষয়ে, পানি বন্টনের ইস্যুতে বিভিন্ন জায়গায় যে খাল খননের যে কর্মসূচি হাতে নেওয়া আছে সরকারের পক্ষ থেকে সেই বিষয়গুলো সেখানে বরাদ্দের বিষয় থাকছে এবং আগামী জুনে যেই 26-27 অর্থ বছরে যে বাজেট ঘোষণা করা হবে সেই বাজেটের ইস্যুতেও কিন্তু বেশ কিছু বিষয় প্রাধান্য পাচ্ছে আজকের এই মন্ত্রিসভার যে বৈঠকে এবং সেই বৈঠক শেষ হলে আসলে আমরা পুরোপুরি জানতে পারবো যে মন্ত্রিপরিষদ বৈঠক থেকে কী ধরনের সিদ্ধান্তগুলো এসেছে এবং তার পরবর্তী যে ব্রিফিং অনুষ্ঠিত হবে বা সংবাদ সম্মেলন এখানে আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে, সেই তখন হয়তো আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে জাতীয় সংসদ ভবনের সচিবালয় যে মন্ত্রী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে তার সবশেষ খবর। সংসদ সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ সালেহিন। রাতের সময় আরও থাকছে। 19 ঘন্টা পর হবিগঞ্জে লাইনচ্যুত 6টি ওয়াগন উদ্ধার। সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক। শিডিউল বিপর্যয়ে দিনভর ভোগান্তি। অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশ 9 এপ্রিলের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন স্পিকার। 98টি হুবহু সংসদে উত্থাপন করা হয় আর 15টি অধ্যাদেশ সংশোধিত আকারে আনার সুপারিশ করা হয়েছে। গণভোট সহ 16টি নতুন করে উত্থাপনের সুপারিশ করা হয় আর 4টি বাতিল করার সুপারিশ করেছে সংসদের বিশেষ কমিটি। বৃহস্পতিবার বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন সংসদ অধিবেশনে এই রিপোর্ট উপস্থাপন করেন। এদিকে গণভোট সহ 16টি অধ্যাদেশ নতুন করে উপস্থাপনের সুপারিশকে প্রতারণা বলছে বিরোধী দল। স্পিকার, আপনাকে ধন্যবাদ।
ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী দিনে অন্তর্বর্তী সরকারের জারি করা 133 অধ্যাদেশ যাচাই বাছাইয়ের গঠন করা হয় বিশেষ কমিটি। 13 সদস্যের কমিটির সদস্য করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান সহ সরকার দলীয় 10 সদস্য এবং বিরোধী দলের 3 জন সদস্যকে। বিশেষ কমিটি 3 দিন বৈঠকে বসে। এসব বৈঠকে আলোচিত হয় 133 অধ্যাদেশ। পরে সংখ্যাগরিষ্ঠতার সিদ্ধান্তে অন্তর্বর্তীকালীন সরকারের 133 অধ্যাদেশের মধ্যে সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশ করা হয় 98টি অধ্যাদেশ। নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ, পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশ সহ সংশোধিত আকারে সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশকৃত অধ্যাদেশের সংখ্যা 15টি। স্পিকার, এছাড়া গণভোট অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ সহ 16টি অধ্যাদেশ সংসদে এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে জাতীয় সংসদ সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ রহিতকরণ ও হেফাজতের জন্য সংসদে বিল আকারে উত্থাপনের সুপারিশ করেন বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন। অধিবেশন শেষে চিফ হুইপ জানান 9 এপ্রিলের মধ্যে উত্থাপিত অধ্যাদেশ পাশ করার চেষ্টা করবেন তারা। সেখানে যাচাই বাছাই করার পরে মোটামুটি আজকে রিপোর্ট আকারে পেশ হয়েছে। আপনারা রিপোর্টটা ইতিমধ্যে পেয়েছেন আশা করি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামী 9 তারিখের মধ্যে আমরা সংশ্লিষ্ট বিলগুলা পাশ করবার চেষ্টা করব। আর যেসব বিল ল্যাপস হয়ে যাবে, তার কোনো প্রয়োজনীয়তা নেই, এরকম বিলগুলোকে আমরা ল্যাপস হয়ে যাবে না, অটোমেটিক্যালি আমরা পাশটা করলে এটা ল্যাপস হয়ে যাবে। এই পদ্ধতিতে আমরা বিলগুলো আজকে রিপোর্ট আকারে পেশ হয়েছে। 133টির মধ্যে 20টি অধ্যাদেশ উত্থাপিত না হওয়ার সিদ্ধান্তে নোট অব ডিসেন্ট দিয়েছেন বিশেষ কমিটির বিরোধী দলের 3 সংসদ সদস্য মুজিবুর রহমান, রফিকুল ইসলাম খান ও GM নজরুল ইসলাম। অধিবেশন শেষে বিরোধী দলের সংসদ সদস্য আখতার হোসেন বলেন, মানবাধিকার দুদক, গুম অধ্যাদেশ সহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সরকার বাতিল বা পরে উত্থাপনের জন্য প্রস্তাব করেছেন, যাতে বিরোধীরা মর্মাহত। বিএনপি নেতৃত্বাধীন সরকার তারা সংবিধানের সংস্কারই শুধু করতে চায় না, রাষ্ট্র কাঠামোর যে উপাদানগুলোর মধ্য দিয়ে জনজীবনকে নাস্তানাবুদ করে দেওয়া যায় সেই বিষয়গুলোতে যে সংশোধনীগুলো নিয়ে আসা হয়েছিল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে বড় বড় যে কাঠামোগুলো আছে সেখানে যে ধরনের সংস্কার চাওয়া হয়েছিল সেই সংস্কারগুলো তারা আসলে চায় না। 8 আগস্ট 2024 থেকে 17 ফেব্রুয়ারি 2026 জারি করা হয় এসব অধ্যাদেশ। 12 এপ্রিলের মধ্যে ভাগ্য নির্ধারিত হবে এসব অধ্যাদেশের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। গণভোটের রায় অনুযায়ী সংবিধান ও রাষ্ট্র সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নে এবার সংসদের বাইরে কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। শরিক দলগুলোর সঙ্গে বৈঠক করে শনিবার রাজধানীতে বিক্ষোভ ও মিছিলের ঘোষণা দিয়েছেন নেতারা। জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সংসদে মুখোমুখি সরকার ও বিরোধী দল। আপাতত এ সংকটের সমাধান না হওয়ায় পরবর্তী করণীয় ঠিক করতে জরুরি বৈঠক করলেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে এ বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠক শেষে ঐক্যের নেতারা সাংবাদিকদের বলেন, গণভোটের জনরায় মেনে নিতে আগ্রহী নয় সরকার। গণভোটে বাংলাদেশের প্রায় 70% ভোটার তারা হ্যাঁ ভোট দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত সেই গণভোটের গণরায় মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হয় নাই। জনস্বার্থ রক্ষায় আপাতত রাজপথের আন্দোলন ছাড়া অন্য কোনো উপায় নেই জানিয়ে নেতারা শনিবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন। 11 দলের উদ্যোগে আগামী শনিবার 4 তারিখ ঢাকা রাজধানী বায়তুল মোকাররমের উত্তর গেটে বিকাল 5টায় আমরা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করব। ঐক্যের নেতারা বলছেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আগামী 7 এপ্রিল আবারও বৈঠক করে বৃহত্তর আন্দোলনের রূপরেখা ঘোষণা করবে 11 দল। সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। বিচার নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ব্রিটিশ আইনের প্রতিষ্ঠানের কোনো চিঠি পায়নি প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, পলাতক বা সাজাপ্রাপ্ত আসামির ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় আইনজীবী নিয়োগ দেওয়ার সুযোগ নেই। এ ধরনের চিঠি আদালত অবমাননার শামিল বলেও মনে করেন তিনি। গত বছরের 17 নভেম্বর জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আইনি বাধ্যবাধকতায় শেখ হাসিনাকে অনুপস্থিতি দেখিয়ে তার পক্ষে আইনজীবী নিয়োগ দিয়ে শেষ হয় বিচার কাজ। জুলাই হত্যাযজ্ঞের মামলায় আরেক পলাতক আসামি মোহাম্মদ আলী আরাফাত দাবি করেছেন, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছেন শেখ হাসিনা। ব্রিটিশ আইনি প্রতিষ্ঠান
কিংসলি নেপোলি নামক প্রতিষ্ঠান 30 মার্চ ইমেইলের মাধ্যমে শেখ হাসিনার পক্ষে চিঠি দিয়েছেন বলে জানানো হয়। চিঠিতে অনুপস্থিতিতে বিচার করায় আন্তর্জাতিক আইন এবং ন্যায্য বিচারের মৌলিক মানদণ্ড লঙ্ঘন হয়েছে বলে দাবি করা হয়। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, এমন কোনো চিঠি পায়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরকম কোনো চিঠি অফিসিয়ালি আমরা পাইনি। এগুলো করে এই ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম বিতর্কিতও করা যাবে না, কোনো কার্যক্রম বন্ধও করা যাবে না। এই ধরনের চিঠি আদালত অবমাননার শামিল মন্তব্য করে তিনি বলেন, পলাতক বা সাজাপ্রাপ্ত আসামি ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ায় কোনো আইনজীবী নিয়োগ দেওয়ার সুযোগ নেই। সেখানে লেখছে উই অ্যাক্ট অন বিহাফ অফ শেখ হাসিনা। তার মানে কি এটা লবিস্ট? কোনো ব্যক্তি বা সংস্থার যদি আমরা অস্তিত্ব খুঁজে পাই, অবশ্যই আদালত অবমাননার জন্য আমরা তার বিরুদ্ধে প্রসিডিংয়ের ব্যবস্থা করব। এদিন জুলাই আগস্টের হত্যাযজ্ঞের একটি মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। খারিজ করা হয়েছে হাসানুল হক ইনুর মামলার পুনর্তদন্ত চেয়ে করা আবেদন। শহীদ ওয়াসিম হত্যা মামলায় 12 এপ্রিল ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলেও জানায় চিফ প্রসিকিউটর। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। সড়ক ফুটপাত দখলমুক্ত করতে আজও অভিযান। রাজধানীর 8টি স্থানে বেশ কয়েকটি দোকান, হোটেল উচ্ছেদ। ফের বেদখলের চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএমপির। হরমুজ প্রণালীতে আটকে থাকা 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল বোঝাই জাহাজ ছাড় করিয়ে আনতে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। 1 মাসের মধ্যে লোহিত সাগর হয়ে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আনা হবে অপরিশোধিত এসব জ্বালানি। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাংলাদেশের জন্য কেনা 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েলে হরমুজ প্রণালীতে আটকে আছে এমটি নর্ডিক পোলুক্স নামে একটি জাহাজ। তবে জাহাজটি দ্রুত ছাড় করিয়ে আনতে ইরানের সঙ্গে কূটনীতিক পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমরা ইরানিয়ান কর্তৃপক্ষের কাছ থেকে স্পেশাল ক্লিয়ারেন্স নেওয়ার চেষ্টা করছি। আশা করছি শীঘ্রই যদি পেয়ে যাই তাহলে জাহাজটা স্টেট অফ হরমুজ দিয়ে বের হয়ে সরাসরি চট্টগ্রামে আসবে। হরমুজ প্রণালীতে জাহাজ আটকে থাকার জটিলতা এড়াতে এবার একটু ভিন্ন কৌশলে আরো 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল কিনলো বাংলাদেশ। এক্ষেত্রে হরমুজ প্রণালীর ঠিক বাইরে লোহিত সাগরের কাছাকাছি সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে কেনা এই ক্রুড 20 এপ্রিল জাহাজে লোড করার শিডিউল দেওয়া হয়েছে। এই দুইটা যদি কার্গো, দুইটা পার্সেল যদি আমরা ইয়ারকে দিতে পারি তাহলে আমাদের যে বর্তমান জ্বালানি সংকট বড় অংশে লাঘব হবে। মূলত আমদানি করা অপরিশোধিত জ্বালানি বা ক্রুড অয়েল চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করা হয়। এখানে পরিশোধনের মাধ্যমে বাজারজাত করা হবে পেট্রোল, অকটেন, ডিজেল সহ অন্যান্য জ্বালানি। 2 লাখ টন যে টাইম মতো আসবে সে ব্যাপারে সরকারের তৎপরতা অব্যাহত রাখা উচিত। বিশ্ব সংকটের মাঝে মার্চ মাসে এলপিজি, এলএনজি, ক্রুড অয়েল, ডিজেল সহ নানা প্রয়োজনীয় জ্বালানি নিয়ে অন্তত 39টি জাহাজ ভিড়েছে চট্টগ্রাম বন্দরে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 19 ঘন্টা পর উদ্ধার হলো হবিগঞ্জে লাইনচ্যুত 6টি ওয়াগন। স্বাভাবিক হয়েছে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। দুর্ঘটনা তদন্তে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে ছড়িয়ে পড়া তেল সংগ্রহে হুমড়ি খেয়ে পড়েন স্থানীয়রা। জ্বালানি তেলবাহী অয়েল ট্যাঙ্কার দুর্ঘটনা 19 ঘন্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। উদ্ধার করা হয়েছে হবিগঞ্জের লাইনচ্যুত তেলবাহী ট্রেনের 6টি ওয়াগন। বুধবার রাতে মাধবপুরের মন্তলা রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয় চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনের 6টি ওয়াগন। একটি খালি ও 4টি ওয়াগন রেললাইনের উপরে থাকায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ 19 ঘন্টা বন্ধ থাকে। এ সময় প্রায় 500 মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক করতে একটি লাইন চালু করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে। আপাতত একটা লাইন কার্যকর হয়েছে, আর 2টা লাইন রয়েছে। যে মেইন লাইনটা এটা এখনো কার্যকর হয় না। এদিকে দুর্ঘটনা কবলিত অয়েল ট্যাঙ্কার থেকে নির্গত হওয়া জ্বালানি তেল সংগ্রহে হুমড়ি খেয়ে পড়েন স্থানীয়রা। বিজিবি জানায় তারা 1000 লিটার ডিজেল সংগ্রহ করেছে। নদীর নালের মধ্যে পড়ার কারণে তেল বাইশে উঠছে। এই তেলগুলো আমরা সংগ্রহ করতেছি। তেল সংগ্রহ করেছি আমরা, যার পরিমাণ আনুমানিক 1000 লিটার, যেটা আমরা পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। এখানে আমাদের সার্বক্ষণিক পাহারা থাকবে, পুলিশ সহ রেলওয়ের পুলিশ প্লাস পাশাপাশি রেলওয়ে লোকজন থাকবে। এদিকে দুর্ঘটনা তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ ও হবিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়। জেলা পর্যায় থেকে ডিসি স্যার একটা কমিটি করে দিয়েছেন, তদন্ত কমিটি। সেটা কার্যক্রম আমরা খুব শীঘ্রই শুরু করব। দুর্ঘটনা কবলিত 5টি অয়েল ট্যাঙ্কারে প্রায় 2 লাখ লিটার ডিজেল ছিল। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, হবিগঞ্জ।
মে মাসের মধ্যে আফতাবনগর বাইপাস সড়কের দৃশ্যমান সংস্কার করবে সরকার। রাজধানীর কুড়িল থেকে রামপুরা পর্যন্ত সড়কে যানবাহনের চাপ কমাতে কুড়িল থেকে আফতাবনগর পর্যন্ত তৈরি করা হবে ডাবল লেনের বাইপাস সড়ক। রামপুরা থেকে কুড়িল সড়ক রাজধানীবাসীর কাছে এক ভোগান্তির নাম। 7.7 কিলোমিটার সড়ক পাড়ি দিতে দীর্ঘ সময় বসে থাকতে হয় যানজটে। ভোগান্তি নিরসনে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আফতাবনগর বাইপাস সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার দুপুরে বিকল্প এই সড়কটি পরিদর্শন করেন রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম, ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। পরিদর্শন শেষে রাজুক চেয়ারম্যান বলেন, বাইপাস সড়কে যান চলাচল স্বাভাবিক করতে প্রাথমিকভাবে একটি ব্রিজ ও ডাবল লেনের সড়কের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। প্রগতি সন্ধিতে ব্যাপক যানজট, সেই যানজটটা যেন কমে যায়। আবার সেটারই বাইপাসের এইখানে একটা 300 ফিট থেকে এইটা আমরা একটা রুট নির্ধারণ করতেছি। আশা করি যে অতি দ্রুত আপনারা ঢাকা শহরের যানজটের মে মাসের মধ্যে একটা দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবে। ঢাকা উত্তরের প্রশাসক বলেন, রাষ্ট্রের অর্থ যেন অযথা ব্যয় না হয়, তাই সমন্বয় করে কাজটি করা হবে। একটা কাজ যাতে বারবার করতে না হয়। যে রাজুকের একটা কাজ হলো আমি সিটি কর্পোরেশনে করে গেলাম, আবার সেটাকে ঘুরে আবার সংস্কার করলাম, বারবার রাষ্ট্রের অর্থ যাতে ব্যবহার না হয়, সমন্বয় করে আমরা কাজ করার চেষ্টা করছি। জনগণ যাতে স্বাচ্ছন্দ্যে তাদের বিভিন্ন জায়গা অবলম্বন করে তাদের রাজধানী কেন্দ্রবিন্দুতে গিয়ে সহজেই পৌঁছাতে পারে। এই কারণে আমরা এই বাইপাস রাস্তাটাকে আমরা সংস্কার করব। বাইপাস সড়কের নিরাপত্তা, প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থাপনার নানা দিক তুলে ধরেন ডিএমপি কমিশনার। 3টা ব্রিজ করে দিবেন, 2টা হলো কাজ চলমান, 2টা হলো গাড়ি যাওয়া আসা করবে, আর মাঝখানেটা হলো ফুট হাঁটবে। তো এইটা হয়ে গেলে আফতাবনগর হয়ে ডেমরা হয়ে সব চলে যেতে পারবে, সেক্ষেত্রে প্রগতি সরণিতে আর কারো উঠা লাগবে না। এই বাইপাস সড়কটি মেট্রো রেলের লাইন 1 নির্মাণের সময় রামপুরা থেকে কুড়িল যাত্রায় বিকল্প পথ হিসেবে কাজ করবে বলেও জানান তারা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। সড়ক ফুটপাত দখলমুক্ত করতে দ্বিতীয় দিনের মতো রাজধানীতে ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ঢাকা মেডিকেল কলেজ, ফুলবাড়িয়া, চানখারপুল, মিরপুর সহ 8টি স্থানে চলে এই অভিযান। দোকানের বাইরে বর্ধিতাংশ রাখা, জরিমানা ও ভাসমান দোকান উচ্ছেদ করা সহ উচ্ছেদের পর আবারও দোকান বসানোর চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। মাইকিং করে ফুটপাত থেকে সরিয়ে নিতে বলা হয় অবৈধ দোকানপাট। যারা মানছেন না তাদের দোকান জব্দ করে তোলা হয় গাড়িতে। অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগের সামনে থেকে গোপাল শাহবাজার পর্যন্ত অভিযান পরিচালনা করে ডিএমপি। এ সময় 6টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। আমরা কি করব? আমাদের তাহলে একটা লাইন কাট করে দেখ, এটা ব্যবস্থা করে দেখ। আমরা ব্যবসা করি, আমরা এত টাকা ভাড়া দিয়ে, তাহলে আমরা কিভাবে সম্ভব? পুলিশ ও ম্যাজিস্ট্রেট জানান, উচ্ছেদের পর আবারও যেন দোকানপাট বসাতে না পারে সেজন্য একই জায়গায় একাধিকবার অভিযান চলছে। যাদের দোকান আছে তারা দোকানের মধ্যে থেকে ব্যবসা করবে, দোকানের বাইরে কোনো টেবিল, কোনো চুলা এই টাইপের কোনো কিছু বাইরে এনে ব্যবসা তারা করতে পারবে না। ডিএমপির আরেকটি টিম অভিযানে যায় চানখারপুল থেকে বকশীবাজার সড়কে। রাজধানীর চানখারপুলের এই সড়কটিতে অসংখ্য ভ্রাম্যমাণ দোকান অবৈধভাবে বসে থাকে। পাশাপাশি পাশের এই ডিএসসিসি মার্কেটে যে দোকানগুলো রয়েছে তারাও তাদের দোকানের বর্ধিতাংশ ফুটপাত পর্যন্ত বর্ধিত করে। কিন্তু অভিযানের কথা শুনে সবাই সটকে পড়েছে, দেখে মনেই হবে না যে এখানে আসলে এত অবৈধ দোকানপাট থাকে। এ সময় কিছু দোকান খোলা পাওয়া যায়, অনেকে আবার দোকান খোলা রেখেই পালিয়ে যায়। আগের চেয়ে আমরা নজরদারিতে এখন একটু আরো বাড়াচ্ছি, এখন একটু ভিজিবল। আমরা সবসময় চেষ্টা করবো যেন এটা আমরা কন্টিনিউ করতে পারি। এদিকে মিরপুর 10 থেকে 12 পর্যন্ত সড়কেও বেশ কিছু দোকানের মালামাল জব্দ করা হয়। এ সময় পুনর্বাসনের দাবি করেন দোকানিরা। সড়ক থেকে মালামাল সরাতে শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দেন ম্যাজিস্ট্রেট। ফুটপাতে বই 2 টাকার জন্য আমরা তো কি করে খাবো? দোকানটাকে এক্সটেন্ড করে ব্যবহার করে ফুটপাত, আমরা তাদের বিরুদ্ধে অভিযান করছি। এখন যার দোকান আছে দোকান তো আমরা উচ্ছেদ করতেছি। আমাদের এই অভিযান প্রক্রিয়াটা সবসময় কন্টিনিউ থাকবে। ডিএমপির এই অভিযান চলবে 5 এপ্রিল পর্যন্ত। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দ্রুতই ইরান যুদ্ধ শেষ করার আবারও ইঙ্গিত দিলেন ট্রাম্প। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ট্রাম্প দাবি করেন, মার্কিনরা এখন নিরাপদ। যুক্তরাষ্ট্র ও বিশ্বকে হুমকি দেওয়ার সক্ষমতা ইরানের নেই বলেও দাবি করেন তিনি। তার ভাষণের পরই ইসরায়েলের কয়েকটি শহর, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইরান। তেহরানে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী।
ইসরায়েলের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বড় আকারের হামলা চালিয়েছে ইরান। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও মার্কিন স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে আইআরজিসি। কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিতের দাবি করে। ইরানে গত 2 দিনে 4 শতাধিক হামলা চালিয়েছে আইডিএফ। এর মধ্যে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কমপ্লেক্স সহ 15টি গুরুত্বপূর্ণ অস্ত্র উৎপাদন কেন্দ্রকে লক্ষ্যবস্তু করার দাবি তাদের। তেল আবিবের দাবি, এই বিশেষ অভিযানে তেহরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণের জায়গাগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে স্থানীয় সময় বুধবার রাতে ইরান ইস্যুতে প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহুল প্রতীক্ষিত ভাষণে ট্রাম্প মার্কিন জনগণকে আশ্বস্ত করেন ইরান যুদ্ধ সমাপ্তির পথে। সুনির্দিষ্টভাবে আর মাত্র 32 দিন পর ইরান কারোর জন্য হুমকি হতে পারবে না বলে দাবি করেন তিনি। ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের মধ্যে মার্কিন জনগণের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি লিখেন, যারা ইরানকে আক্রমণ করেছে তাদের অত্যন্ত দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে প্রতিহত করা হয়েছে। ইরানকে নিরাপত্তা হুমকি হিসেবে উপস্থাপনের তীব্র বিরোধিতা করেছেন পেজেশকিয়ান। একে অস্ত্র ব্যবসা টিকিয়ে রাখার একটি ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। স্বল্প সময়ে কম দল নিয়ে 2টি ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজন করায় বিপিএল এর 12তম আসরে লাভের মুখ দেখছে না বিসিবি। ফ্র্যাঞ্চাইজিগুলোকে লভ্যাংশ দেওয়ার রীতি ধরে রাখতে পারছে না বোর্ড। স্বাধীন অডিট ফার্মের মাধ্যমে হিসেব শেষে জানা যাবে বিস্তারিত, জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ইফতেখার মিঠু। ব্যাংক গ্যারান্টি থেকে আগামী সপ্তাহে ঢাকা ক্যাপিটালস ক্রিকেটারদের বকেয়া অর্থ পরিশোধ করা হবে বলেও জানান তিনি। বিপিএল এর 11তম আসর নিয়ে নানা সমালোচনা থাকলেও তৎকালীন সভাপতি ফারুক আহমেদের বেশ কিছু উদ্যোগ প্রশংসা কুড়িয়েছিল। টিকিট বিক্রি, ব্রডকাস্ট মানির লভ্যাংশ দেয়া হয় ফ্র্যাঞ্চাইজিদের। 12তম আসরে 5 বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি দেওয়ার সময় বছর বছর লভ্যাংশ বাড়ানোর কথা বললেও বাস্তব চিত্র ভিন্ন। বোর্ডের দেয়া আশ্বাস তো পূরণ হচ্ছেই না, উল্টো শুনতে হতে পারে হতাশার খবর। বিপিএল থেকে এবার লাভের মুখই দেখছে না বিসিবি। প্রফিট হয়েছে কি হয়নি এটা বলা ডিফিকাল্ট। 2 দিন কিন্তু খেলা অফ গেছিল, এটা কিন্তু বিরাট ইম্প্যাক্ট আছে। ওই দিন খেলা না হতে স্যাটেলাইটের ভাড়া, কমেন্টেটরের ভাড়া, এগুলির তো নেগোসিয়েশন নাই, ওইখানে একটা খরচ আছে। আমাদের 2 দিন কিন্তু এটা একটা কিন্তু বিরাট লস। প্লাস আপনি জানেন যে এইবার ম্যাচও কম ছিল, তো সুতরাং টিকিটের থেকে আর্নিং এমনি তো 6টা ম্যাচ কম। আসর শেষ হওয়ার 2 মাস হলো, এখনো পারিশ্রমিক নিয়ে জটিলতা কাটছে না ঢাকা ক্যাপিটালসের। আগামী সপ্তাহে ব্যাংক গ্যারান্টি থেকে সব বকেয়া অর্থ পরিশোধ করবে বিসিবি। তাদের 2টা ব্যাংক গ্যারান্টি ছিল, 2টাই ব্যাংকে দিয়ে দিছি। উই আর ওয়েটিং ফর এনক্যাশমেন্ট ফ্রম দ্য ব্যাংক। ঢাকা সব ক্লিয়ার করে দেয় তাহলে এই টাকাটা আমরা রিফান্ড করে দিব। আর যদি যেটা বাকি থাকবে নেক্সট উইকে, তাহলে আমরা করব কি, যার যার নামে আমরা চেক ইস্যু করে দেব। ডিপিএল মাঠে ফেরাতে সব পক্ষের সঙ্গে আলোচনা শুরু করবেন বোর্ড সভাপতি বলেও জানান মিঠু। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। অন্তর্বর্তী সরকারের 133 অধ্যাদেশ 9 এপ্রিলের মধ্যে নিষ্পত্তির নির্দেশ। 98টি হুবহু উত্থাপন, গণভোট সহ 16টি নতুন করে উত্থাপনের সুপারিশ। প্রতারণার অভিযোগ বিরোধীদের। ফিলিং স্টেশনে কাটছে না সংকট, পাম্পে সীমাহীন অপেক্ষায় গ্রাহকের ভোগান্তি। 1.5 দিনের তেল বিক্রি হচ্ছে 2 ঘন্টায়, আতঙ্কে বাড়তি না কেনার পরামর্শ মন্ত্রীর। এবং হামের প্রাদুর্ভাবে বাড়ছে উদ্বেগ, জ্বর, শ্বাসকষ্টে ভুগছে শিশু রোগী। উপসর্গ নিয়ে আরও 4 মৃত্যু। সিপ্যাপ ব্যবহারে পরিস্থিতি উন্নতির আশা মন্ত্রীর। এ ছিল রাতের সময়, এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।